ঠিক আছে। 2009 সালে পিলখানায় সংঘটিত যে হত্যাকাণ্ডের আগামীকাল 25 ফেব্রুয়ারি আজকে এই উপলক্ষে আয়োজিত আলোচনার সামনে রাখবি সুশীল বরণের সভাপতি জনাব জাহিদ হোসেন আজকে বিজ্ঞ আলোচক বৃন্দ যারা ইতিমধ্যে আলোচনা করছেন, জনাব উদ্দামুর মানিক জাতীয়বাদী যুব দলের এককালের প্রভাবশালী নেতা আলতাফউদ্দিন, অন্যান্য আলোচক বৃন্দ, সাংবাদিক বন্ধু এবং আজকের উপস্থিতি সমাজের দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুশীল ফোরামকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিবসকে জাতির সামনে নিয়ে আসা, স্মরণীয় করে রাখার জন্য আজকের আয়োজনের জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন, এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা এসেছি, সবাই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে পিলখানা হত্যাকাণ্ডের লোমহর্ষক ঘটনা, এখানে যারা শাহাদত বরণ করেছে, কেউ এখনো নিখোঁজ আছেন তো আমরা জানি, সবাই যেন এই মর্যাদাটা লাভ করেন। তারা দেশ এবং জাতির জন্য কাজ করতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হয়ে জীবন দিয়েছেন, শহীদ হিসেবে যেন আল্লাহ কবুল করে এই দোয়া করে। ক্ষতিগ্রস্ত পরিবার, শোকাহত আত্মীয় স্বজন, সবার জন্য সমবেদনা জ্ঞাপন করছি। সুধী মণ্ডলী, বাংলাদেশের সামরিক ইতিহাসে পিলখানার এই ঘটনা একটি কালো অধ্যায় হিসেবে ইতিহাসে সুলিখিত থাকবে। কারণ হচ্ছে, একটি ডিসিপ্লিনারি ফোর্সের নিজস্ব বাউন্ডারির ভিতরে একটা অফিসিয়াল মিটিং চলাকালে যে ঘটনাটি ঘটানো হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে আর নাই। যে ঘটনায় একই দিনে এত সেনাবাহিনীর চৌকস অফিসারকে হত্যা করা হয়েছে, 57 জন সেনা অফিসার, 17 জন বেসামরিক নাগরিক, সব মিলে 74 জন মানুষ এদিন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যেটা দেশ এবং জাতির সম্পদ ছিল। এছাড়াও নির্যাতন হয়েছে, আমাদের মা বোনদের উপরও নির্যাতন করা হয়েছে। ঘটনার বর্ণনা খুবই লোমহর্ষক এবং বেদনাদায়ক। কিভাবে যে এরকম একটি ঘটনা সংঘটিত হতে পারে, সে সময়ও আমরা ভাবতে পারিনি। আমি তখন 2008 সালের 28শে ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল, সে নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ছিলাম। 4 দলীয় জোট আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দলের বেঞ্চ থেকেই পার্লামেন্টে এই ঘটনার আমরা প্রতিবাদ করেছিলাম, বিচার দাবি করেছিলাম। বিরোধী দলের নেত্রী হিসেবে বেগম জিয়া সেদিন খুব জোরালো কণ্ঠে দাবি তুলেছিলেন এই ঘটনা যেন বিচার হয়, দোষীদের আইনের আওতায় আনা হয়, শাস্তি দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে 17 বছর অতিবাহিত হওয়ার পরও এর কোনো বিচার হয়নি, বরং বিচারের নামে প্রহসন হয়েছে।
এটা আমাদের জন্য খুব বেদনাদায়ক। এর কারণ অবশ্য যদি বিশ্লেষণ করি তাহলে এক কথাই বলতে হবে, এটা বিডিআর বিদ্রোহ বলা হলেও প্রকৃত অর্থে তা নয়। তদন্ত কমিশন যেটা অন্তর্বর্তীকালে সরকার করেছে, সে সময়ে মেজর জেনারেল ফজলুর রহমান যে রিপোর্ট দিয়েছেন, তার আংশিক যে রিপোর্টটা আসছে, এখানে স্পষ্ট করা হয়েছে এটা আকস্মিক কোনো ঘটনা নয়, বিদ্রোহের কোনো ঘটনা নয়। উনি তো একসময় ডিজি ছিলেন। এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কেন ঘটানো হলো? রহস্য কি, উদ্দেশ্য? বাংলাদেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষার দুটি শক্তিশালী স্তম্ভ আছে। একটি স্তম্ভ হচ্ছে আমাদের প্রথম ফ্রন্ট লাইনের প্রতিরক্ষা, আমাদের বিডিআর, যেটা আজকে বিজিবি বলছি। এই বিডিআর হলো সীমান্ত আক্রমণ হলে প্রথম ফ্রন্ট লাইন হিসেবে তারা প্রতিরোধ করে আক্রমণ করতে। এই প্রতিষ্ঠান দীর্ঘ ইতিহাস আছে, এই প্রতিষ্ঠানের দীর্ঘ গৌরবময় ঐতিহ্য আছে, অর্জন আছে। অনেকেই বলেছেন 2001 সালের রৌমারী এবং পদুয়ার কথা। এই ঘটনাবলীতে বিএসএফ এর রৌমারী ঘটনায় 150 জন সেনা সদস্য সেদিন বিডিআর হাতে এই যুদ্ধে মারা যায়। আর পরবর্তী সময়ে পদুয়ার যে ঘটনা ঘটেছে, সেখানে 50 জন ব্যক্তি। তৎকালীন সময়ে লোকসভায় প্রতিরক্ষা মন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন ভারতের, এই ঘটনার একদিন প্রতিশোধ নেওয়া হবে। তাহলে 2009 সালের 25 ফেব্রুয়ারি ভারতের লোকসভায় সেদিনের প্রতিশোধের ঘটনার প্রতিফলন কিনা, এতে কোনো সন্দেহ নাই। একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড, একটা টার্গেট নিয়ে করা হয়েছে। টার্গেট হচ্ছে এক ঢিলে দুই পাখি মারা। একদিকে আমাদের বিডিআরকে দুর্বল করে দেয়া, মনোবল ভেঙে দেয়া অফিসার সৈনিকদের, আর ওই প্রতিশোধ স্পৃহা থেকে দাবিয়ে রাখার একটি ষড়যন্ত্র সেদিন হয়েছে। এবং তৎকালীন সরকারকে দিয়ে আবার সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। তাদের নাম পরিবর্তন সহ পোশাক পরিবর্তন, নানা পদক্ষেপ নিয়ে একটা পরাজিত মানসিকতা হিসাবে আমাদের প্রতিরক্ষার ওই ফ্রন্ট লাইনকে দুর্বল করে দেওয়া হয়েছে। সেকেন্ড হচ্ছে আমাদের সেনাবাহিনী। এক দিলে দুই পাখি মানি, 57 জন চৌকস সেনা অফিসার। বিডিআরের গৌরবের প্রধানতম কারণ কিন্তু সবচেয়ে চৌকস কর্মকর্তারাই, সেনা কর্মকর্তারাই এখানে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে, ডিজি ইনক্লুডিং। এবং তাদের যে ভূমিকা ছিল, সেনাবাহিনী থেকে তাদেরকে এখানে পোস্টিং করে এই বাহিনীকে সাজানো হয়, সে ভূমিকা রাখে। আবার সেনাবাহিনীর ওই অফিসাররাই আমাদের প্রতিরক্ষার মূল ভিত্তি, মেইন ফিলার। এই সেনাবাহিনীকে এতগুলো অফিসারকে একদিনে তৈরি হয়েছে, এর পিছনে রাষ্ট্রীয় অনেক বিনিয়োগ, এর পিছনে দীর্ঘ শ্রম সাধনা আছে, এর পিছনে মেধার লালন আছে। এই সব কিছু নিঃশেষ করে দিয়ে সেনাবাহিনীকে দুর্বল করা ছিল, সেনাবাহিনীকে পিছনে ফেলা। সেনাবাহিনী শক্তিশালী না হয়ে দুর্বল হলে যারা বেনিফিটেড হয়, তাদের উদ্দেশ্য এখানে সফল হয়। এই কারণেই এই ঘটনাগুলো ঘটিয়েছে। এটা আজকে সবাই দিবালোকের মতো স্পষ্ট করে বলছেও, তদন্ত রিপোর্টে সেগুলো বেরিয়ে আসছে। আজকে
সেনাবাহিনীকে দুর্বল করার যে ষড়যন্ত্র হয়েছে, কারণ সেনাবাহিনীকে দুর্বল করার নীতি কাদের ছিল? রক্ষী বাহিনী কারা গঠন করেছিল? এই ইতিহাসকে আমরা জানি না। বাংলাদেশে আদৌ সেনাবাহিনীর প্রয়োজন আছে কিনা, কার সাথে যুদ্ধ করবে, এই প্রশ্নকে ওঠানো হয়নি এদেশে। তাহলে বাংলাদেশের সীমান্ত এলাকা, আমাদের 4156 বর্গ কিলোমিটার হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত, বিশাল। তাদের 5টি অঙ্গরাজ্য এখানে এই সীমানা সম্পৃক্ত। তাহলে বাংলাদেশকে রক্ষা প্রতিরক্ষার জায়গায় বা যে ইস্যু আসবে, তাহলে এখানে কাদের সাথে প্রতিরক্ষার ইস্যু আসে? ভারত বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা, আক্রমণের জায়গাটাও কিন্তু এখানেই। তাহলে বাংলাদেশ যদি প্রতিরক্ষা প্রতিরোধ করতে না পারে, তার সেনাবাহিনী যদি দুর্বল হয়ে যেতে পারবেন, তাহলে বেনিফিশিয়ারি কারা? এসব ঘটনার সাথে বিশ্লেষণ গুলো যখন মেলায়, তাহলে এই ঘটনার পিছনের শক্তি কারা ছিল? যারা বলছেন আজকের আলোচনায় সিকিমের স্বাধীনতা হল, সেটা একটা মাস্টার প্ল্যানের দীর্ঘমেয়াদী প্ল্যান করেই করা হয়েছিল। আজকে আমাদের এখানেও 2009 সালের হত্যাকাণ্ড, শাসক গোষ্ঠী যারা ছিলেন, তৎকালীন সরকারের প্রধান শেখ হাসিনা, আর ওই সময়ে সিকিমের যে ছিলেন লেন্দুর দর্জি। তাহলে এখানেও আরেকটা লেন্দুর দর্জি বসিয়ে বাংলাদেশের স্বাধীনতার হরণের পরিকল্পনার একটি নীল নকশা ছাড়া আর এটা কিছু ছিল না। কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় সজাগ সবল। আমরা এবারে প্রতিবার পার্লামেন্টও করেছি, পার্লামেন্টের বাইরেও করেছি, জনগণ একাডেমিক ডিসকাশন, হলরুমের আলোচনা, রাজপথের বক্তব্য, পার্লামেন্ট সবখানি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তারা আমাদের সর্বনাশ যেটা করার এটা করে গিয়েছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা হরণের ষড়যন্ত্র তারা বাস্তব করতে পারে নাই, আগামীতেও পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে যে ঘটনা আলোচনা আমরা করছি, এই ঘটনার জন্য সরকার 2টি তদন্ত কমিটি করেছে। সরকার একটা তদন্ত কমিটি করেছে, সেনাবাহিনী একটা তদন্ত করেছে। এই 2টি তদন্তের মধ্যে সরকারি তদন্তটা একটা রিপোর্ট প্রকাশ হয়েছে, যার ভিত্তিতে বিচার করা হয়েছে। সেনাবাহিনীর তদন্তটা বেশি আগায় নেই। এখানে ঘটনা চলাকালে যেমন নানা বাধা এসেছে, যেমন তৎকালীন ডিজি ঘটনা শুরু হওয়ার পরপরই তৎকালীন প্রধানমন্ত্রীকে ফোন করে তিনি সাহায্য চেয়েছিলেন। আমাদের সেনাবাহিনী স্ট্রাকচারে যে কোনো যুদ্ধ প্রস্তুতির জন্য একটা ব্রিগেডকে 6 ঘন্টায় প্রস্তুত করতে সময় লাগে বলে আমি জানি। আমাদের সেনাবাহিনী এত যোগ্য ছিল, 1 ঘন্টার মধ্যে তারা কিন্তু প্রস্তুতি নিয়ে চলে আসতে পেরেছে। যদি যথাসময়ে তাদেরকে সেখানে প্রবেশের সুযোগ দেওয়া হতো, তাহলে এতগুলো জীবন, নিহত হওয়ার ঘটনা, এতগুলো জীবন চলে যেত। র্যাব সেখানে সেনা কর্মকর্তার দায়িত্বে ছিল, তারাও কিন্তু গেটের নিয়ন্ত্রণ নিয়েছে। সেনাবাহিনীকে যেমন প্রবেশ করতে নিষেধাজ্ঞা ছিল, পরে র্যাবের নিয়ন্ত্রণটা প্রত্যাহার করা হয়েছে সরকারের নির্দেশ। আর একইভাবে এই সময় প্রবেশ করেছে সেখানকার স্থানীয় আওয়ামী লীগের একটা মিছিল, জয় বাংলা স্লোগান দিতে দিতে। এগুলো কেন হয়েছে? তাহলে যারা রেস্কিউ করবে তারা আসতে পারলো না, প্রবেশ করতে পারলো না। আবার গেট নিয়ন্ত্রণ করে যাতে আসামি খুনিরা পালিয়ে যেতে না পারে,
সেটাকে শিথিল করার জন্য, সুযোগ তৈরি করে দেওয়ার জন্য একটা রাজনৈতিক মিছিল, রাজনৈতিক নেতৃবৃন্দকে কে সমাগম করানো হয়েছে। অর্থাৎ সরকার এবং রাজনৈতিক পৃষ্ঠপোষক, তৎকালীন দলীয় সরকার এবং দলীয় নেতা কর্মীদের আয়োজনে এই খুনিদেরকে পালিয়ে যাওয়ারও সুযোগ করে দেওয়া হয়েছিল। আমরা জানি 12টা অ্যাম্বুলেন্স সেখান থেকে প্রবেশ করে বেরিয়েছে, চেক করা হয়নি, বিমানবন্দরে গিয়ে তারা থেমেছে। বুড়িগঙ্গা নদী দিয়ে স্পিড বোটে খুনিদেরকে পালিয়ে দেওয়ার সুযোগ করা হয়েছে। যে মিছিলটা ছোট্ট প্রবেশ করেছিল সেটা আবার দ্বিগুণ আকারে মিছিল সহকারে বের করা হয়েছে। সংখ্যা যে বৃদ্ধি পেল, ওখানে খুনিরা রাজনৈতিক ছত্রছায়ায় পালানোর সুযোগ করে দেওয়া হয়েছিল। এইসব ঘটনাবলী এটাই প্রমাণ করে যে এটা একটা সুপরিকল্পিত ঘটনা এবং যে উদ্দেশ্যে ঘটনা হয়েছে সেটা সফল করা বা অর্জন করাই ছিল মূল উদ্দেশ্য। ফলে তদন্তের কাজও সেভাবে সরকারের নিয়ন্ত্রণেই পরিচালিত হয়েছে। কাকে দিয়ে তদন্ত করা হলো? সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহারকে তদন্তভার দেওয়া হয়েছে। যে আব্দুল কাহার পরবর্তীতে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্যের নমিনেশন পেয়েছে। তাহলে বানরের কাছে পিঠা ভাগ করতে দেওয়া হয়েছিল, তদন্তের নামে প্রহসন করা হয়েছে। শুধু তাই নয়, বিচারও তো তারা উচ্চ আদালত পর্যন্ত নিয়ন্ত্রণ করেছে। যে কারণে যে আমার আলতাফে বলেছেন আব্দুল কাদের মোল্লা ভাইয়ের কথা, এই যে ফাঁসির ঘটনাগুলো যে সাজানো ছিল সেগুলো তো আদালতের মাধ্যমেই করা হয়েছে। মিথ্যা মামলার সাজানো রায়, স্কাইবি কেলেঙ্কারি, এগুলো সব জানি। বিডিআর হত্যা, বিডিআর এই হত্যাকাণ্ডের, অর্থাৎ যে ফিলখানা হত্যাকাণ্ডের যে ঘটনা, সেখানেও কিন্তু এই ধরনের সাজানো রায় হয়েছে। ফলে যারা রাঘব বোয়াল প্রকৃত ঘটনার জন্য চক্রান্ত করেছে, স্থানীয় সংসদ সদস্য ফজলুর তাপসের নাম আছে, নানক, মির্জা আজম, আওয়ামী লীগের নেতা অনেকেই, ইভেন অন্তর্বর্তীকালীন সরকারের তদন্ত রিপোর্টে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও 18 জন আওয়ামী লীগের শীর্ষ নেতার নাম চলে আসছে। সরি, এভাবে এই ঘটনাগুলোকে আড়াল করার জন্য এরকম সাজানো একটা তদন্ত হয়েছে, আবার সাজানো বিচার। রাঘব বোয়ালদেরকে ধরা আইনের আওতায় আনা হয়নি, আর কিছু দোষী আবার কিছু নির্দোষ মিলিয়ে বিডিআর সদস্যদেরকে এই বিচারের আওতায় আনা হয়েছে। কিছু নির্দেশ আমি এই জন্যই বলবো, এখানে অনেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, যাদেরকে এখনো জেলবন্দি করে রাখা হয়েছে। অনেকে ব্যক্তিগত আমি চিনি, আমরা জেলে গিয়েছি, আলাপ করেছি, পারিবারিক সূত্র জানি। অফিসিয়াল ডিউটি ছিল জেলখানার গেটে, তাকে বিডিআর হত্যাকাণ্ডে আসামি করা হয়েছে। কোথায় জেলখানা? ওটা কিনা আগের জেলখানা পুরানোটা নাজিমুদ্দিনের জেল গেট কোথায় আর ফিলখানা কোথায়? তাহলে যে লোকটা ওখানে ডিউটিতে ছিলেন তিনি এখানে কিভাবে এই মামলার আসামি হয়? তিনি এখনো জেলখানায়। তো এই ধরনের দোষীদেরকে শাস্তি দেয়া হোক, এই দাবি আমরা এখনো করছি, সবসময় করে যাব। জাতি বিচার পায় না। তো নির্দোষ মানুষকে যে হয়রানি করা হয়েছে, হত্যা মামলায় তাদেরকে দোষী সাব্যস্ত করা যায় নাই, পরবর্তীতে আটকিয়ে রাখার জন্য বিস্ফোরক মামলায় তাদেরকে এখনো আটক রাখা হয়েছে। এটা কি অন্যায়? এটা কি অবিচার নয়? ন্যায় বিচারকে তারা পেয়েছে। এই বিষয়গুলো সরকারকে অবশ্যই খতিয়ে দেখতে হবে। আমার বক্তব্য আমি আর বেশি দীর্ঘায়িত করব না। আমাদের এই যে রাজনৈতিক ছত্রছায়ায় বারবার এই ধরনের অনেক হত্যাকাণ্ড বাংলাদেশে হয়েছে, আপনার সেই হত্যাকাণ্ডগুলোকে প্রকৃত দোষী দিকে আড়াল করা যে অপসংস্কৃতি, একটা হলো বিচারহীনতা, আবার বিচারের নামে প্রহসন,
আবার প্রকৃত দোষীকে আড়াল করে নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দেওয়ার এই অপসংস্কৃতির জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কেন আসতে হবে? এখন আমরা বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছি রক্তাক্ত জুলাই বছরের মধ্য দিয়ে, এবং একটি নির্বাচন হয়েছে, নতুন একটি সরকার এসেছে। বাংলাদেশ সামনে অগ্রসর হবে, এটাই আমাদের জনগণের আকাঙ্ক্ষা। সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্দলীয় সরকার। এই সরকারের আমলে যে তদন্ত হয়েছে, যারা এই তদন্ত করার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন, ওনারা দক্ষ, নিরপেক্ষ বিবেচনায় তদন্ত করেছেন। সেই রিপোর্টটা বাস্তবায়ন এই সরকার করে যেতে পারে নাই। সরকার বলেছে এটা বিচারের জন্য একটা মাইল ফলক। সাবেক এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রিপোর্ট জমা নেওয়ার পরে এই কমেন্টটা করেছে। আমরা জানি না রিপোর্টে কি আছে, প্রকাশ করলে আমি জানতাম। কিন্তু আবার গতকাল আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নতুন যিনি আসলেন, তিনি একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা পুনর্তদন্ত কমিশন, তা আমরা বলতে চাই পুনর্তদন্ত করা কেন প্রয়োজন, এটা জাতির আপনাদের কাছে চাইতে চাই। কারণ জাতির কাছে স্পষ্ট করতে হবে আগের রিপোর্টটাতে এই ছিল, এই রিপোর্টটা তদন্ত বা বিচারের জন্য যথেষ্ট নয়, এই জন্য পুনর্তদন্ত দরকার। সেটা আপনারা দেখে থাকলে ভালো, জাতি জানতে পারে নাই। জাতির কাছে প্রকাশ করতে হবে যে কেন পুনর্তদন্তের প্রয়োজন। সেটা না হয়ে যদি আবার সেই পুরনো স্টাইলে হয়, বিচার বিলম্বিত করা, প্রকৃত দোষীদেরকে আড়াল করা, অথবা অন্য কারোকেও তুষ্ট করে আমাদের যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদেরকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার কোন ধরনের যদি এখানে পায়তারা বলি বা অন্য কোনো আয়োজন যদি হয়, তাহলে আমাদের জন্য খুবই দুঃখজনক হবে। এই জন্য আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকার দায়িত্ব নিয়েছে। নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকতে পারে, বিরোধী দল হিসেবে আমরা সংসদের শপথ গ্রহণ করেছি, সংসদে যাব এই ঘোষণা জামাত ইসলামী দিয়েছে। একটি শক্তিশালী গঠনমূলক বিরোধী দলের ভূমিকা রাখার ঘোষণা আমরা দিয়েছি। আমরা সংসদকে কার্যকর করতে চাই, আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে দিতে চাই, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, আমরা সবাই মিলে আমাদের দেশটাকে করতে চাই। আমরা নতুন স্বপ্ন, নতুন আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে করতে চাই। সেই মনোবৃত্তি নিয়ে আমরা এই কথাগুলো আজকে এখানে বলছি, আগেও বলেছি। সংসদে গিয়ে আমাদের সংসদ সদস্য এই ভূমিকায় রাখবে, আপনারা আশ্বস্ত থাকতে পারেন। বিরোধিতার খাড়িতে বিরোধিতা আমরা করবো না, যৌক্তিক সমালোচনার জায়গায় আমরা ছাড় দেব না। তবে আপনারা যদি জনগণের স্বার্থ, দেশের স্বার্থ সমুন্নত রেখে দেশ গড়ার জন্য এগিয়ে যান, আমরা আমাদের দলের পক্ষ থেকে শতভাগ সহযোগিতা দিয়ে যাব। কিন্তু জনস্বার্থ বিরোধী যদি দেশ বিরোধী কিছু হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই সংসদের ভিতরেও সংসদের বাহিরেও সোচ্চার থাকব এবং জনগণকে সাথে নিয়ে দেশকে সঠিক পথে পরিচালনা, সরকারকে সঠিক পথে পরিচালনার জন্য আমরা ভূমিকা পালন করব। আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশ এত বড় একটা আছে, এই বিচার যেন নিরপেক্ষ হয়, তদন্ত নিরপেক্ষ হয়, দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয়, ভবিষ্যতে কোন শক্তি যাতে এ ধরনের ষড়যন্ত্র করার সাহস দুঃসাহস না করে। এই ব্যাপারে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই জায়গায় আমাদেরকে এক থাকতে হবে। আমার স্বাধীনতার সাধারণত যদি বিপন্ন হয়, আমার জাতির অস্তিত্ব থাকে না, আমার ভূখণ্ডের অস্তিত্ব থাকে। এই জায়গায় সরকারি দল বিরোধী দল নয়, আমরা দেশের মানুষ, দেশটা আমাদের সকলেরই।
আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে পারলে তাহলে অন্যের চোখ রাঙ্গানি যে ওনারা বলেছেন, এই চোখ রাঙ্গানি আমরা বন্ধ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা বীরের জাতি, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আবার ফেসিবাদ বিরোধী যুদ্ধ আমরা কিন্তু বাংলাদেশকে মুক্ত করেছি। সেই জাতি জীবন দিতে জানে, রক্ত দিতে জানে। সেই জাতি, যে মানুষগুলো, যে মাটি প্রতিবাদ করতে জানে এবং আপোষ করতে জানে না, মাথা নিতে জানে না, যে জাতির এই আজকে ফেব্রুয়ারি মাসের যে 21 চেতনা, রক্তাক্ত ইতিহাসের পত্রে স্বাধীনতা এবং জুলাই পর্যন্ত আমরা যে ইতিহাস রচনা করেছি, এই জাতির রক্তাক্ত ইতিহাস হলো অন্যায়কে মেনে নেব না, ন্যায়ের জন্য জীবন দিতে দিতে আমরা শেষ হব, কিন্তু আপোষ করব না। সেই ধরনের মনোবৃত্তি নিয়ে জাতির সাথে আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা সফল হবে ইনশাআল্লাহ। সর্বশেষ দেশে একটি নির্বাচন হয়েছে, সরকার গঠন করেছে। কেবল সরকার গঠনেই এই নির্বাচনের উদ্দেশ্য ছিল না। এই নির্বাচনের উদ্দেশ্য ছিল না দেশের রাষ্ট্রের চারিত্রিক পরিবর্তন হচ্ছে এই নির্বাচনের উদ্দেশ্য। দেশে বৈষম্য হয়েছে, অবিচার হয়েছে, ফেসিবাদ কায়েম হয়েছে, অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ন্যায় বিচার ছিল না, রাষ্ট্র কাঠামো, দেশের অর্থনীতি সবকিছু ধ্বংস করা হয়েছে, দেশে একটা আবর্জনার স্তূপ হয়েছে। সেই জন্য আমরা সংস্কারের দাবি, প্রতিশ্রুতি বিগত সরকার থেকে শুনেছি, রাজনৈতিক দলগুলো সে প্রতিশ্রুতির উপর জুলাই সনদে স্বাক্ষর করে জাতিকে আমরা অঙ্গীকার করেছি। এই অঙ্গীকার যদি বাস্তবায়ন হয়, জুলাই সনদ কার্যকর হলেই মাত্র রাষ্ট্রের চরিত্র পাল্টানো সম্ভব হবে। রাষ্ট্রের চরিত্র যদি না পাল্টায়, ক্ষমতার পালা বদলে জাতির ভাগ্য পরিবর্তন হবে না। আবার নতুন করে বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যে আমরা আজকে কাজ করছি, এটাও সম্ভব হবে না। তাই আসুন, দেশে গণতন্ত্রের বিকাশ, ন্যায় বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি দুঃশাসন থেকে দেশকে বেরিয়ে আনা এবং সংসদীয় পদ্ধতির যে গণতন্ত্রের কালচার, সংসদের ভিতরে সকল রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের সমস্যা সমাধানের জায়গা হিসেবে যদি আমরা পরিণত করতে পারি, তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে সক্ষম হব। আজকে এই পিলখানা হত্যাকাণ্ডের চেতনা এটাই হোক, আমরা ঐক্যবদ্ধ থাকবো, দেশ গড়ব, স্বাধীনতাকে সমুন্নত রাখবো, কোনো ভয় ভীত অহংকারে মাথা নত যেমন করবো না, লোভ লালসা ক্ষমতায় দীর্ঘায়িত করে নিজেদের দলকে ক্ষমতায় রেখে দলীয়করণ দুর্নীতির মাধ্যমে বিগত দিনে যা আবর্জনার স্তূপ তৈরি হয়েছে, সেই পথে হাঁটবো না। দেশকে পরিচ্ছন্নভাবে স্বচ্ছতা জবাবদিহিতার সাথে আমরা পরিচালনা করব, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করব, মানুষের অধিকার মানুষের সুনিশ্চিত করব। এই অঙ্গীকারের উপরে যেন সরকার বিরোধী দল ঐক্যবদ্ধ কাজ করতে পারে, সে আহ্বান জানি আমি আমার বক্তব্য শেষ করছি। তাহলে আমাদের এই পিলখানার শরীরের আত্মা শান্তি পাবে, দেশও কারিমা মুক্ত হবে। আমাকে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে সুশীল ফোরামকে